হ্যালো, আসসালামু আলাইকুম, নমস্কার। আমি মিঠুন ঘোষ, রংপুর মেডিকেল কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আজকে থেকে একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি তোমাদের জন্য, যেটা সাধারণত আমাদের সকলের খুব ভয়ের কারণ। সে একটি অধ্যায়, অধ্যায়ের নাম হচ্ছে জৈব রসায়ন। প্রথমত আমি বলে রাখি, আমি যখন ইন্টার লাইফে ছিলাম তখনও আমি এই অধ্যায়টা চেষ্টা করতাম কীভাবে ভালো করার, কিন্তু অনেক চেষ্টা করার পরেও আমি পারিনি। তো আমি চেষ্টা করব কিভাবে তোমরা যাতে এই অধ্যায়তে ভালো করতে পারো। যে অনেক অনেক কঠিন টপিকসকে আমি চেষ্টা করবো খুব সহজভাবে তোমাদের সামনে তুলে ধরার। তো এই সিরিজে আমি তোমাদের জন্য 10টি ক্লাস নেওয়ার চেষ্টা করব। জৈব রসায়নের ওপরে টপ 10 টপিক্সের ভিতরে আমি প্রথম ক্লাসে রেখেছি জৈব যৌগের পরিচিতি, বিশিষ্টতা, শ্রেণীবিভাগ এবং বন্ধন প্রকৃতি। দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করব কার্যকরীমূলক এবং সমন্বয় নিয়ে। এভাবে আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং সর্বশেষ ক্লাসে আমরা বিভিন্ন ভার্সিটি এবং মেডিকেল এবং বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করব। এভাবে আশা করি তোমরা এই 10টি ক্লাসের মাধ্যমে খুব জৈব যৌগের যে বেসিক ব্যাপারগুলো সেগুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে। তো চলো শুরু করা যাক আমাদের আজকের প্রথম যে টপিকস, জৈব যৌগের পরিচিতি, বিশিষ্টতা এবং জৈব যৌগের বন্ধন প্রকৃতি। তো যদি আমাদেরকে জৈব রসায়ন পড়তে হয় তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে জৈব যৌগ কি। এখন আমাদের বইতে যে সংখ্যাটা দেওয়া আছে সে অনুযায়ী জৈব যৌগ হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, এবং কার্বন এবং হাইড্রোজেনের থেকে উদ্ভূত যেসব যৌগগুলো। তাহলে কি জৈব যৌগ শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেন? আর উদ্ভূত যৌগগুলো সাধারণত কিসের সাহায্যে তৈরি হবে? তো তার জন্য তোমরা মনে রাখতে পারবে, হ্যালো, নাও চপ। তো হ্যালো দিয়ে মনে রাখবে হ্যালোজেন, নাও দিয়ে নাইট্রোজেন, এবং সি দিয়ে কার্বন এবং হাইড্রোজেন আছে সাথে অক্সিজেন, ফসফেট এবং পটাশিয়াম, ফসফরাস এবং সালফার। এই এই 1, 2 এবং কার্বন, হাইড্রোজেন সহ এই আরও 5টা, অর্থাৎ মোট 7টি যৌগের সাহায্যে আমাদের জৈব যৌগ যেসব যৌগ জৈব যৌগ তৈরি হবে। তো এটা একটা ম্যাথ প্রশ্ন, তোমরা অবশ্যই এই জিনিসটা নোট করে রাখবে। তো আসা যাক আমাদের পরবর্তী আলোচনা, সেটা হচ্ছে জৈব যৌগ কিভাবে আবিষ্কৃত হলো। একসময় আমাদের বিজ্ঞানীরা মনে করতেন যে জৈব যৌগ শুধুমাত্র আমাদের দেহের ভিতরেই উৎপন্ন হয়, অর্থাৎ আমাদের দেহে যে এনজাইমগুলো বা হরমোনগুলো সেগুলোকে শুধুমাত্র জৈব যৌগ হিসেবে কাউন্ট করা হতো। কিন্তু পরবর্তীতে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছেন ফ্রেডরিক ওলার, উনি প্রথম আবিষ্কার করেছিলেন যে কিভাবে রসায়নগারেও ল্যাবরেটরিতেও কৃত্রিমভাবে জৈব যৌগ উৎপন্ন করা যায়। তো তিনি প্রথমে তো মূলত তৈরি করতে এসেছিলেন ইউরিয়া, যেটা হচ্ছে তিনি অ্যামোনিয়াম সায়ানেট, যেটা হচ্ছে অত্যন্ত গুরুতর একটি বিষ। সেই অ্যামোনিয়াম সায়ানেট পরবর্তীতে সমানুকরণ বিক্রিয়ার মাধ্যমে ইউরিয়া উৎপন্ন হয়। এই ইউরিয়া, আমাদের দেহে যে ইউরিন থাকে সেই ইউরিনের সাথে এই ইউরিয়ার সম্পৃক্ততা পাওয়া যায়। তখনই প্রথম মূলত আবিষ্কৃত হয় যে শুধুমাত্র জীবদেহ নয়, জীবদেহের বাইরেও বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমেও ল্যাবরেটরি কৃত্রিমভাবে জৈব যৌগ উৎপন্ন করা সম্ভব। তো সে কারণে যদি বলা হয় প্রাণ শক্তির মতবাদ, অর্থাৎ শুধুমাত্র যে শরীরে বা উদ্ভিদে প্রাকৃতিকভাবে জৈব যৌগ উৎপন্ন হয়, সেই মতবাদ কার দেওয়া, সেটা হচ্ছে বিজ্ঞানী বার্জেলিয়াস। এবং যদি বলা হয় যে প্রথম ল্যাবরেটরিতে কৃত্রিমভাবে জৈব যৌগ তৈরির মাধ্যমে প্রথম যিনি জৈব যৌগ আবিষ্কার করেন তিনি কে এবং তাকে কি বলা হয়? তাকে বলা হয় জৈব রসায়নের জনক। এবং তার নাম হচ্ছে ফ্রেডরিক ওলার। তাহলে তোমরা এই দুটো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, জ্ঞান শক্তির মতামত হচ্ছে বার্জেলিয়াস এবং জৈব রসায়নের জনক হচ্ছে ফ্রেডরিক ওলার। অবশ্যই নোট করবে, নোট করার পরে অবশ্যই গ্রুপে এই নোটটা জমা দিবে। তো চলো এবার আমরা আলোচনা করব যে এই যে জৈব যৌগ এবং অজৈব যৌগের ভিতরে পার্থক্য কি আছে, তাদের সংখ্যা কেমন, এবং জৈব যৌগের যে এত বেশি অথবা কম এইটা কেন।
তো প্রথমে বলে রাখি, আমাদের পৃথিবীতে জৈব যৌগের সংখ্যা প্রায় 1 কোটির কাছাকাছি। এখন আমাদের বইতে 80 অথবা 90 লাখ আছে, কিন্তু অজৈব যৌগের সংখ্যা অত্যন্ত কম। কারণ অজৈব যৌগ এই যে কৃত্রিমভাবে তৈরি করার প্রক্রিয়া খুব অল্প, কিন্তু জৈব যৌগ বিভিন্নভাবে কৃত্রিমভাবে তৈরি করা যায়, এবং একটি মাত্র আণবিক আণবিক গঠন থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে অনেক ওই আণবিক গঠনের আরও অনেক মৌল তৈরি হচ্ছে, যেগুলো ধর্ম এবং ধর্মের বিভিন্ন পার্থক্য আছে, এগুলোকে বলা হয় সমাণু। তো এই যে জৈব যৌগগুলো এতগুলো জৈব যৌগ, সাধারণত এই যে জৈব যৌগ এতগুলো সংখ্যা এত বেশি, এই সংখ্যা বেশি হওয়ার কারণ হচ্ছে বিভিন্ন কারণ রয়েছে। এই কারণগুলোকে তোমরা মনে রাখতে পারো একটি বিশেষ দুটি বিশেষ শব্দের মাধ্যমে। বসের ক্যাপ, ব দিয়ে মনে রাখতে পারো বন্ধন প্রকৃতি, দন্তস্ব দিয়ে মনে রাখতে পারো সমানুকরণ, এবং সংকরণ। ক্যা দিয়ে মনে রাখতে পারো ক্যাটিনেশন, এবং প দিয়ে মনে রাখতে পারো পলিমারকরণ। এখন যদি বলা হয় এগুলোর ব্যাখ্যা কেমন হবে, বন্ধন প্রকৃতি, ধরো কার্বনের হচ্ছে 4টি হাত ফাঁকা থাকে, এই 4টি হাতে বিভিন্নভাবে বিভিন্ন মৌল যুক্ত হতে পারে, অর্থাৎ কার্বন এই 4টি ইলেকট্রন শেয়ারও করতে পারে, অথবা শেয়ার করার মাধ্যমে যে সংযোজী বন্ধন তৈরি করতে পারে, তার মানে খুব সহজে কার্বন বিভিন্ন মৌল বিভিন্ন যৌগ তৈরি করতে পারে। এবার হচ্ছে সমনীকরণ কি? সমনীকরণ হচ্ছে তোমার আণবিক প্রকৃতি অনেক সময় দেখা যায় আণবিক প্রকৃতি এক, কিন্তু বিভিন্ন যৌগ বিভিন্নভাবে সৃষ্টি হওয়ার বিভিন্ন যৌগ বিভিন্নভাবে অ্যানিমেশনের মাধ্যমে বিভিন্ন রকম তৈরি হয়, ফলে তাদের স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক এসবের পার্থক্য দেখা যায়। এটা হচ্ছে সমানতা। এবার হচ্ছে সংকরণ। তোমরা অবশ্যই ফার্স্ট ইয়ারের 3rd চ্যাপ্টারে পড়েছো সংকরণ। সেখানে sp3 sp2 sp3 ইত্যাদি বন্ধনের মাধ্যমে যে বিভিন্ন নতুন মৌল সৃষ্টি হয়, সেটা হচ্ছে সংকরণ। কার্বনের সাধারণত sp2 এবং sp3 সংকরণ দেখা যায়। হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন কি? ক্যাটিনেশন হচ্ছে বিভিন্ন শাখা একটি কার্বনের সাথে যুক্ত হয়ে যে শাখা তৈরি করে, সেটা হচ্ছে ক্যাটিনেশন। এবং পলিমারকরণ হচ্ছে একাধিক যৌগ, একই যৌগ বারবার যুক্ত হয়ে যে বিরাট অণু সৃষ্টি করে, সেটা হচ্ছে পলিমারকরণ। তো অবশ্যই তোমরা এইগুলো অবশ্যই মনে রাখবে যে জৈব যৌগের আধিক্যতার কারণ কি। তো এবার চলো আসা যাক আমাদের পরবর্তী আলোচনায়। তো আমরা জৈব যৌগের পরিচিতি আলোচনা করলাম, এবং জৈব যৌগের বিশিষ্টতা আলোচনা করলাম, কেন জৈব যৌগের এত আধিক্যতা। এবার আমরা আলোচনা করব জৈব যৌগের শ্রেণীবিভাগ। ধরো জৈব যৌগ থেকে প্রথমেই 2 ধরনের যৌগ সৃষ্টি হবে। একটি হচ্ছে অ্যালিফেটিক, এমনকি হচ্ছে অ্যারোমেটিক। আচ্ছা, তোমরা কি জানো এতে এই যে নামগুলো দেওয়া হয়েছে অ্যালিফেটিক এবং অ্যারোমেটিক, এগুলো কেন? অ্যালিফেটিক শব্দের অর্থ হচ্ছে চর্বিজাত জিনিস থেকে উৎপন্ন বস্তু, এবং অ্যারোমেটিক শব্দের অর্থ হচ্ছে সুগন্ধযুক্ত বস্তু। অর্থাৎ অ্যালিফেটিক থেকে যে আমরা অ্যালকাইন পাবো, সেগুলো হচ্ছে চর্বি জাতীয়, অর্থাৎ সেগুলো সাধারণত চর্বি জাতীয় জিনিসের ভিতরে পাওয়া যায়। এবং অ্যারোমেটিক বস্তুগুলো থেকে আমরা সুগন্ধ পাই, যেমন বিভিন্ন সাইক্লোপ্রোপেন, তারপরে বেনজিন, এগুলো থেকে বিভিন্ন রকম সুগন্ধ পরবর্তীতে বের করা হয়। তো এবার অ্যালফেটিককে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে অ্যালকেন। সম্পৃক্ত বলা হচ্ছে কারণ এখানে শুধুমাত্র একটি সিঙ্গেল বন্ড থাকে। যেমন ধরো কার্বনের সাথে 4টি হাত
মিথেন CH4 অর্থাৎ CH4 হচ্ছে মিথেন। এবং অসম্পৃক্তকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, অ্যালকিন এবং অ্যালকাইন। এই অ্যালকিনে সাধারণত ডবল বন্ড দেখা যায়, যেমন একটি কার্বনের সাথে একটি অক্সিজেনের ডবল বন্ড, এবং এখানে একটি CH3, একটি কার্বনের সাথে আরেকটি কার্বন ডবল বন্ড, এখানে দুটো হাইড্রোজেন এবং এর পাশে দুটো হাইড্রোজেন আছে ইথিন। যে অ্যালকাইন আমরা তিনটি বন্ড দেখতে পাই। এখানে ধরো একটি কার্বন এবং অপর একটি কার্বন ট্রিপল বন্ডের মধ্যে যুক্ত, এপাশে হাইড্রোজেন এপাশে হাইড্রোজেন, এটাকে বলা ইথাইন। অর্থাৎ অ্যালকেনের সর্বশেষে থাকে এন, এর সর্বশেষে থাকে ইন, এর সর্বশেষে থাকে আইন। হ্যাঁ, তো আমরা অ্যালিফেটিকের আলোচনা করলাম, এবার চলো আসা যাক অ্যারোমেটিকে। অ্যারোমেটিকে আমরা দুটো পাবো, একটি হচ্ছে কার্বোসাইক্লিক এবং অপরটি হচ্ছে হেটারোসাইক্লিক। তো কার্বোসাইক্লিক কি? কার্বোসাইক্লিক হচ্ছে, প্রথমে বলি, অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত চারদিক থেকে বন্ধনের মাধ্যমে একটি ঘরের মধ্যে করে যুক্ত থাকে। এখন যদি ওই ঘরের প্রত্যেকটি পিলার যদি একটি হয় কার্বন, তাহলে সেটা হবে কার্বোসাইক্লিক। এবং যদি ওই পিলারগুলোর মাধ্যমে একটি কার্বন অথবা এই কার্বনের সাথে একটি হ্যালোজেন অথবা একটি নাইট্রোজেন যুক্ত থাকে, তাহলে সেটা হবে তোমার হেটারোসাইক্লিক। হেটারো শব্দটা হচ্ছে ভিন্ন, আর হোমো শব্দের অর্থ হচ্ছে একই, কিন্তু এখানে আছে হেটারো, অর্থাৎ হেটারো হচ্ছে আলাদা কার্বনের সাথে আলাদা যৌগের মাধ্যমে বন্ধন সৃষ্টি হবে। এখন কার্বোসাইক্লিককে আরও দুটি ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অ্যালিসাইক্লিক অপরটি হচ্ছে অ্যারোমেটিক। যে অ্যালিসাইক্লিকের অর্থ কি? অর্থ হচ্ছে এটা একটি বিভিন্নভাবে একটি ঘরের মধ্যে করে বন্ধন সৃষ্টি হবে, কিন্তু তাদের মধ্যে কোনো ডবল বন্ড বা অর্থাৎ কোনো পাই বন্ধন থাকবে না। যেগুলো থাকবে সবগুলো হচ্ছে সিগমা বন্ধন। অর্থাৎ ধরো এখানে থাকলো, এখানে একটি CH2 থাকলো, এখানে আরেকটা CH2 থাকলো, এখানে আরেকটি CH2 থাকলো, এবং এই কার্বন বন্ডের মধ্যে যুক্ত হবে। তাহলে এটিকে বলবো সাইক্লোপ্রোপেন। আর অ্যারোমেটিক হচ্ছে বিশেষ ধরনের পাইবন্ধন দ্বারা, যখন চারিদিকে কার্বন যে আবদ্ধ থাকবে এবং তাদের একটি কার্বনের সাথে অপর কার্বনের যে বন্ধন থাকবে, সেটা যখন বিশেষ ধরনের পাইবন্ধন দ্বারা যুক্ত থাকবে, সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যেমন সবার পরিচিত একটি মডেল হচ্ছে বেনজিন। এখানে সব জায়গায় একটি করে কার্বন আছে এবং কার্বনের সাথে একটি করে হাইড্রোজেন আছে, এবং যদি আমরা মাঝখানের এই গোল বৃত্তটা মুছে দিই, তাহলে দেখা যাবে এভাবে একটি হাইড্রোজেন, একটি কার্বন এবং অপর একটি কার্বন একটি বিশেষ ধরনের বন্ধন দ্বারা পাই বন্ধন দ্বারা যুক্ত আছে, এই কারণে একে বলা হয় অ্যারোমেটিক। এবার হেটারোসাইক্লিকও আমরা সেমভাবে পাবো, হেটারো অ্যালিসাইক্লিক হেটারোসাইক্লিকের উদাহরণ আমরা দিতে পারি। ধরো একটি কার্বন আছে, দুটি হাত আছে, একটি কার্বন আছে, দুটি হাত আছে হাইড্রোজেন, এবং এই দুটি কার্বনের সাথে একটি অক্সিজেন আছে। এখানে দেখো, এখানে কোনো ডবল বন্ড নেই, কিন্তু একটি কার্বন দুটি কার্বন একটি অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে। অর্থাৎ এখানে ঘরে যে পিলার, সেখানে কার্বন ছাড়া আরও একটি অন্য ধরনের মৌল আছে, সে কারণে একে বলা হচ্ছে হেটারো অ্যালিসাইক্লিক। এবার এর আরেক ধরনের বন্ধন যে মৌল সৃষ্টি হতে পারে, সেটা হচ্ছে হেটারো অ্যারোমেটিক। এর উদাহরণ যদি দেওয়া হয়, তাহলে আমরা তিনটি মৌলের কথা বলতে পারি।
পি একটু মনে রাখবো ফিউশন পি দিয়ে থায়োফিন পি দিয়ে পাইরল। তো এবার চলে একটু সারাংশ তৈরি করি। প্রথমে যোগাযোগকে চর্বি জাতীয় এবং সুগন্ধি জাতীয় এই দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অ্যালিসাইক্লিক এবং অপরটি হচ্ছে সুগন্ধি, অপরটি হচ্ছে অ্যারোমেটিক। এবার অ্যালিসাইক্লিককে আবার দুটি ভাগে ভাগ করা হয়েছে, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত। অর্থাৎ সম্পৃক্ত বা স্যাচুরেটেড হচ্ছে অ্যালকেন যেখানে কোনো ডবল বন্ড নাই, এবং অসম্পৃক্ত হচ্ছে বা আনস্যাচুরেটেড হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন যেখানে আমরা ডবল বন্ড বা ট্রিপল বন্ড অর্থাৎ পাই বন্ধন দেখতে পাই। অ্যালকেনের উদাহরণ হচ্ছে মিথেন এবং এর সর্বশেষে থাকবে এন, এই দন্তন্য এন। এবং অ্যালকিনের উদাহরণ দেওয়া যায় ইথিন, অর্থাৎ সকল অ্যালকিনের সর্বশেষে থাকবে ইন, দর্শক ইন, এবং অ্যালকাইনের সর্বশেষে থাকবে আইন, যেমন ইথাইন, আইন। এবার সেটা অ্যারোমেটিক যৌগ বা সুগন্ধি যৌগগুলোর ভিতরে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে কার্বোসাইক্লিক এবং অপরটি হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক গুলো হচ্ছে যখন একটি ঘরের সকল পিলার আমরা কার্বন দিয়ে তৈরি করব তখন সেটা হচ্ছে কার্বোসাইক্লিক, এবং হেটারোসাইক্লিক হচ্ছে যখন আমরা একটি ঘরের বিভিন্ন পিলারে কার্বন ছাড়া অন্যান্য জৈব ব্যবহার করব। এবার কার্বোসাইক্লিককে আবার ভাগ করেছে অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। অর্থাৎ অ্যালিসাইক্লিক হচ্ছে বিভিন্ন কার্বনের মাধ্যমে ঘর তৈরি হবে এবং ওই ঘরে কোনো পাই বন্ধন থাকবে না, ওই ঘরে কোনো পাই বন্ধন থাকতে পারবে না। এবার অ্যারোমেটিক যৌগ হচ্ছে কার্বন দিয়ে সকল ঘর তৈরি হবে, কিন্তু ওই ঘরের ভিতরে বিশেষ ধরনের পাই বন্ধন আমরা দেখতে পাবো, যেটা আমরা পরবর্তীতে হাকেল তত্ত্ব নিয়মের মাধ্যমে প্রমাণ করব অ্যারোমেটিক যৌগগুলোকে। এটা হচ্ছে এর উদাহরণ হচ্ছে বেনজিন। এবার আসি দেখ হেটারোসাইক্লিক যৌগ। হেটারোসাইক্লিক যৌগ আমরা বলেছি কার্বন ছাড়া অন্যান্য যৌগ থাকবে। তো এখানে রয়েছে অ্যালিসাইক্লিক যৌগ। প্রথমে অ্যালিসাইক্লিক হচ্ছে কার্বন ছাড়া অন্যান্য যৌগের মাধ্যমে বন্ধন তৈরি হবে, কিন্তু তাদের মাঝখানে কোনো ডবল বন্ড থাকবে না, কার্বন এবং কার্বনের সাথে যুক্ত হয়েছে অক্সিজেন একটি অন্য ধরনের মৌল, তাই এটা হচ্ছে অ্যালিসাইক্লিক। এবার আমরা আসি অ্যারোমেটিক। অর্থাৎ অ্যারোমেটিক হচ্ছে তোমার কার্বনের সাথে আরো মৌল থাকবে এবং সেটার ভেতরে বিশেষ ধরনের পাই বন্ধন যুক্ত থাকবে। সেটা আমরা তিনটি মৌলের নাম রাখবো এফটিপি, ফিউরান, থায়োফিন এবং পাইরল। তো আশা করি তোমরা আজকের ভিডিওটি পছন্দ করেছো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, এবং আজকের যে কয়েকটি টপিক পড়ালাম অবশ্যই নোট তৈরি করে গ্রুপে জমা দেবে। সকলকে ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।